বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করব। ক্লাস পরিচালনায় থাকবে আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। তোমরা খেয়াল করো, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখানে আমরা স্থায়ী সম্পদ সম্পর্কে ধারণা পাবো, যে সম্পদগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানে ক্রয় করি এবং দীর্ঘ সময় ব্যবহার করার জন্য, যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা, এই সম্পদগুলোকে কি বলা হয়? স্থায়ী সম্পদ বলা হয়। স্থায়ী সম্পদের অবচয় ধার্যের কিছু কারণ আছে, কারণ স্থায়ী সম্পদগুলো একটা নির্দিষ্ট বছর পর্যন্ত হয়তো কার্যকর থাকবে প্রতিষ্ঠানে। যেমন একটা মেশিন 10 বছরের জন্য কিনলে 10 বছর পর্যন্ত এটা তোমাকে বেনিফিট দিবে প্রতিষ্ঠানে। তো এই 10 বছর ইনকাম থেকে এই অবচয়টা ধার্যের মাধ্যমে নিট আয়টা বের করা সম্ভব হয়, অ্যাকচুয়াল যে নিট আয়, এবং যার কারণে আমরা কি ট্যাক্সটাও সরকারকে কম দিতে হয়, এবং এর মাধ্যমে অবচয় ধার্যের মাধ্যমে 10 বছর পর আবার একটি নতুন মেশিন কেনার মতো সামর্থ্য আমাদের হয়ে যায়। অবচয় ধার্যের পদ্ধতি আছে অনেকগুলো, তার আগে আমরা একটু দেখে নেই। স্থায়ী সম্পদ 3 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান, আর একটা হচ্ছে প্রাকৃতিক। তো খেয়াল করো, দৃশ্যমান সম্পদ মানে কি? যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা চোখে দেখতে পাই, যেমন যেটা একটু আগে বললাম, আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা। আর অদৃশ্যমান সম্পদ হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না। যেমন অদৃশ্যমান স্থায়ী সম্পদের মধ্যে কি কি রয়েছে? খেয়াল করো, সুনাম। একটা ব্যক্তির সুনাম আমরা ব্যবসা প্রতিষ্ঠান ইউজ করতেছি, এটা একটা স্থায়ী সম্পদ, কিন্তু এটা একটি অদৃশ্যমান সম্পদ। প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। প্রাকৃতিক সম্পদ রয়েছে স্থায়ী সম্পদের মধ্যে, যেমন প্রাকৃতিক গ্যাস, গ্যাসের একটা খনি, প্রাকৃতিক তেলের খনি, এরকম বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে যেগুলো প্রাকৃতিক, সেগুলো হচ্ছে একটা স্থায়ী সম্পদ। তো আমাদের অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে, আজকে আমরা সেই পদ্ধতিগুলোর সাথে একটু পরিচিত হব। প্রথমে রয়েছে, দেখো, অবচয় ধার্যের পদ্ধতির মধ্যে স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বা সহজ পদ্ধতি, যেটাকে আরেকটা নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। 2 নম্বর যে নিয়মটা হচ্ছে সেটি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। 3 নম্বরে রয়েছে বার্ষিকী পদ্ধতি। 4-এ রয়েছে বর্ষ সংখ্যার পদ্ধতি। 5-এ রয়েছে অবচয় তহবিল পদ্ধতি। 6-এ রয়েছে পূর্ণ মূল্যায়ন পদ্ধতি। 7-এ রয়েছে বীমাপত্র পদ্ধতি। 8-এ আছে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। 9-এ ক্ষয়ানুপাতিক পদ্ধতি। 10-এ যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি। 11 নম্বর উৎপাদন একক পদ্ধতি। 12 নম্বর মাইল হার পদ্ধতি, এবং সর্বশেষ 13 নম্বর মেরামত সঞ্চিতি পদ্ধতি। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে, বাট যেগুলো মোটামুটি কমন বইতে পাওয়া যায় সেগুলো হচ্ছে এই 13টা পদ্ধতি, যার মধ্যে আমাদের ম্যাথমেটিক ক্যালকুলেশনের প্রথম 2টা স্থির কিস্তি, ক্রমহ্রাসমান যে, এগুলো লাগবে, এবং যান্ত্রিক ঘণ্টাহার, উৎপাদন একক, মাইল হার, এইগুলো আমাদের মোটামুটি এমসিকিউতে কমন, এমসিকিউতে আসে। এছাড়া ক্ষয়ানুপাতিক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, এগুলো এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসে। তো এই ছিল আমাদের মোটামুটি অবচয় ধার্যের যে পদ্ধতি বা নিয়মগুলো, সেগুলো আমরা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এই পদ্ধতি, এবং এগুলো নিয়ে এখন ডিটেইলস আমরা আলোচনা করব। তো খেয়াল করো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। প্রথমে অবচয় ধার্যের পদ্ধতিগুলো সম্পর্কে আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো আবার একটু দেখে নাও। আশা করি স্ক্রিনে সবকিছু দেখা যাচ্ছে ক্লিয়ার। অবচয় নির্ণয় পদ্ধতি। এখানে অবচয় স্থায়ী সম্পদ ব্যবহার একটি অনুমান ভিত্তি নির্ণীত খরচ। নির্ণীত অবচয় যাতে প্রকৃত অবচয়ের কাছাকাছি হয়, সেজন্য সম্পদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ণয় হয়। অবচয় নির্ণয়ের ক্ষেত্রে যেসব পদ্ধতি বেশি প্রচলিত বা প্রায়শই অনুসরণ করা হয়, সেগুলোকে নিম্নে দেওয়া হলো। যেমন এখানে 12টা পদ্ধতি আছে। স্থির কিস্তি পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি, তারপর ছিল বার্ষিকী পদ্ধতি,
তারপর ছিল অবচয় তহবিল পদ্ধতি। আচ্ছা, এপাশে আছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। বার্ষিকী পদ্ধতির পরে ছিল বর্ষ সংখ্যা পদ্ধতি। 5 আছে এখানে অবচয় তহবিল পদ্ধতি। 6 নাম্বার বিমাপত্র পদ্ধতি। 7 পুনর্মূল্যায়ন। 8 প্রতিস্থাপন। 9 ক্ষয়ানুপাতিক। 10 হচ্ছে যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতি। 11 হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। 12 হচ্ছে মাইল হার পদ্ধতি এবং 13 হচ্ছে মেরামত সঞ্চিতি পদ্ধতি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো আমরা প্রথমে সরলরৈখিক পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো সম্পদের আনুমানিক কার্যকারী আয়ুষ্কালে প্রতি বছরই নির্দিষ্ট পরিমাণ অর্থ অপচয় হিসেবে ধরা হয়। খেয়াল করো খুব ভালো করে, নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেক বছর এখানে নির্দিষ্ট পরিমাণ হারে অপচয় ধরা হয়, তাকে কি বলা হচ্ছে? সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে, খেয়াল করো, মোট মূল্য সম্পত্তি তো তোমরা যত টাকা দিয়ে কিনবে সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য মানে ওটার আয়ুষ্কাল শেষ হওয়ার পর যে মূল্যটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এই মূল্যটা বাদ দিয়ে অবচয় যোগ্য মূল্য নিরূপণ করে তাকে সম্পদের কার্যকারী আয়ুষ্কাল দ্বারা ভাগ করা হয়। আমি বিষয়টা একটু পর তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাবো। জাস্ট সংজ্ঞাটা একটু খেয়াল করো। প্রত্যেক বছর নির্দিষ্ট হারে অবচয় ধরা হয় এবং মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয়, তারপর আয়ুষ্কাল দ্বারা ভাগ করে আমরা কি পেয়ে থাকি? বার্ষিক অবচয় বের করে থাকি। ফলে এই পদ্ধতিতে সম্পদের আয়ুষ্কাল ব্যাপী প্রতি বছর অবচয়ের পরিমাণ এখানে দেখো বলছে একই থাকে। অবচয়ের পরিমাণ কি থাকে? একই থাকে। এই জন্যই একে স্থির কিস্তি পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সম্পদের আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ছাড়া হিসাবের কোনো উদ্বৃত্তই থাকে না। দ্যাট মিনস 10 বছর পর যদি মেশিনটা 10 বছর মূল্য হয়ে থাকে, 10 বছর পর ওটার ভ্যালু থাকবে শুধু ভগ্নাবশেষ মূল্য। নিম্নলিখিত সূত্রের মাধ্যমে বার্ষিক পরিমাণ নির্ণয় করা যায়, অর্থাৎ অবচয় নির্ণয় করার এখানে কয়েকটি সূত্র আছে। প্রথম সূত্রটা খেয়াল করো, এখানে বলছে প্রথম সূত্র সরাসরি বার্ষিক অবচয় নির্ণয়ের ক্ষেত্রে বার্ষিক অবচয় হচ্ছে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল। তার মানে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা কি করা হচ্ছে? ভাগ করা হচ্ছে। অথবা দ্বিতীয় একটি সূত্র রয়েছে শতকরা হার প্রয়োগ পদ্ধতি। অবচয় শতকরা হারের ক্ষেত্রে যেমন বার্ষিক অবচয় ইন্টু 100 ডিভাইডেড সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তো এই পদ্ধতিটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে প্রথম পদ্ধতিটা যেমন খুব বেশি ইউজেবল ছিল, এটা খুব বেশি ব্যবহার করা হয়, যে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করা হয়। আর দ্বিতীয় যে পদ্ধতির কথা বলতেছে সেটা হচ্ছে শতকরা হার পদ্ধতি। শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় নির্ণয়ের ক্ষেত্রে আগে শতকরা হারটা বের করে নিতে হয়, যদি প্রশ্নে দেয়া না থাকে। সেক্ষেত্রে অবচয় শতকরা হার কিভাবে বের হচ্ছে? দেখো, বার্ষিক অবচয়কে গুণ 100 দ্বারা গুণ করতেছে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস করা হচ্ছে। বাট এটা হচ্ছে বিকল্প পদ্ধতিটা সহজ। খেয়াল করো, অবচয় শতকরা হারের সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল। 100কে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? অবচয়ের শতকরা হার পাবো। এখন বার্ষিক অবচয় কি? বার্ষিক অবচয় সমান সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইনটু অবচয় শতকরা হার। তাহলে আমরা প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্র অথবা বিকল্পভাবে যে সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই সরলরৈখিক পদ্ধতিতে অঙ্কটি করতে পারবো। একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, খুব ভালো করে খেয়াল করো। একটি সম্পদের ক্রয় মূল্য বলা হচ্ছে 60,000। কত হাজার প্রিয় শিক্ষার্থীরা? একটি সম্পদ কিনছো তোমরা 60,000 টাকা দিয়ে, যার আনুমানিক আয়ুষ্কাল বলা হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করি। সরাসরি বার্ষিক অবচয় নির্ণয় করার ক্ষেত্রে বার্ষিক অবচয় সূত্রটা কি শিখেছিলাম? সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আনুমানিক আয়ুষ্কাল। সো খেয়াল করো, সম্পদের মোট মূল্য একটু আগে যে এখানে ছিল 60,000, প্রশ্ন কত ছিল? 60,000। তো আমরা এই 60,000 এখানে নিয়ে আসলাম, 60,000 মাইনাস আনুমানিক আয়ুষ্কালের পরে ছিল ভগ্নাবশেষ মূল্য কত হাজার ছিল প্রিয় শিক্ষার্থীরা? 10,000। এই 10,000 টাকা আমরা এখানে মাইনাস করে ফেলতেছি। তো খেয়াল করো, 60,000 থেকে যদি 10,000 মাইনাস হয় তাহলে থাকে 50,000। ওটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। আয়ুষ্কাল দেখো প্রশ্ন দেওয়া ছিল কয় বছর? 10 বছর। সো 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসতেছে 5,000 টাকা। দ্যাট মিনস এই মেশিনটার বার্ষিক অবচয় হচ্ছে কত টাকা? 5,000 টাকা। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো সরলরৈখিক পদ্ধতির প্রথম যে রুলসটা। পরবর্তী পেজে যাচ্ছি আমরা। পরবর্তী পেজে অথবা যে দ্বিতীয় সূত্রটা বলতেছে শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় নির্ণয় করার ক্ষেত্রে অবচয় শতকরা হারের নিয়মটা ছিল, যেমন বার্ষিক অবচয় একটু আগে আমরা পেয়েছিলাম 5,000,
সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। সো 5000কে যখন আমরা 60,000 মাইনাস 10,000 ইন্টু 100 করবো, ক্যালকুলেশন করে দেখো 10% চলে আসছে। তার মানে আমরা যদি ওই মেশিনটার উপর 60,000 থেকে 10,000 বাদ দিয়ে 50,000 10% অবচয় বের করি, সেক্ষেত্রেও কিন্তু অবচয় চলে আসতেছে। বাট আমি বলেছিলাম বিকল্প নিয়মটা সহজ। বিকল্প ভাবে বলতেছে অবচয় শতকরা হার 100% ভাগ আয়ুষ্কাল। 100%কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসতেছে কত পার্সেন্ট? 10%। সো বার্ষিক অবচয় খুব ইজিলি এখন বের হবে। সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 10%। 60,000 থেকে 10,000 বাদ দিয়ে 10% করলে অ্যান্সার চলে আসতেছে কত টাকা? 5,000 টাকা। তো এখানে বিশেষভাবে একটু কিছু মনে রাখতে হবে যে প্রশ্নপত্রের সম্পদের ভগ্নাবশেষ মূল্য থাকলে তা মোট মূল্য থেকে বাদ দিয়ে অবচয় শতকরা হার প্রয়োগ করে বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে। দ্যাট মিনস প্রশ্ন যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, প্রশ্ন অনুযায়ী অবচয়ের শতকরা হার নির্ণয় করার প্রয়োজন হলে অবচয়ের শতকরা হার নির্ণয়ের বিকল্প সূত্রটি ব্যবহার করাই শ্রেয়। বলতেছে প্রশ্ন অনুযায়ী অবচয়ের শতকরা হার নির্ণয় করার প্রয়োজন হলে, যদি তোমাকে পার্সেন্টেজ বের করতে বলে, সেক্ষেত্রে শতকরা হারের মাধ্যমে বিকল্প সূত্র, যেটা আমরা একটু আগে যে এখানে দেখালাম বিকল্প সূত্র, এভাবে অবচয় বের করাটাই সহজ, অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত। বলছে প্রয়োগ উপযোগী সম্পদ, বলতেছে এখানে আবার লাস্ট, প্রয়োগ উপযোগী সম্পদ সাধারণত যে সকল সম্পদ থেকে প্রতি বছর সমান হারে উপযোগিতা পাওয়া যায় সেই সকল সম্পদের ক্ষেত্রে এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। যেমন ইজারা সম্পদ, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, আসবাবপত্র এবং অফিস সরঞ্জাম। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতি, সেকেন্ড ইম্পর্টেন্ট যে রুলস। ফার্স্ট রুলসটা আমরা আলোচনা করলাম কি নিয়ে প্রিয় শিক্ষার্থীরা? সরলরৈখিক পদ্ধতি, যেটা আরেকটা নাম ছিল স্থির কিস্তি পদ্ধতি। আর এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো যে পদ্ধতিতে প্রতি বছর সম্পদের ক্রমহ্রাসমান জেরের উপর নির্দিষ্ট শতকরা হারে অবচয় নির্ণয় করা হয় তাকেই ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রথম বছর ব্যতীত, খেয়াল করো, এই পদ্ধতিতে বলতেছে প্রথম বছর ব্যতীত প্রতি বছর পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে সম্পদের অবশিষ্ট মূল্যের উপর অবচয় ধরা হয়। যেমন তুমি একটা 100 টাকার জিনিস কিনলে, প্রথম বছর এটার অবচয় আসবে 10 টাকা, কিন্তু প্রথম বছর এটা মাইনাস করা হবে না। পরের বছর যখন তুমি অবচয় বের করবে, ওই 100 টাকা থেকে 10 টাকা মাইনাস করে 90 টাকার উপর অবচয় ধরা হবে। সো 90 টাকার সাপোজ আসলো 9 টাকা, পরবর্তী বছর আবার 90 টাকা থেকে 9 টাকা বাদ দিয়ে 81 টাকার উপর অবচয় ধরা হবে। তো সেই কথাটাই এখানে সংজ্ঞায় বলা হচ্ছিল যে এই পদ্ধতিতে প্রথম বছর ব্যতীত প্রতি বছর পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে সম্পদের অবশিষ্ট মূল্যের উপর নির্দিষ্ট শতকরা হারে অবচয় নির্ণয় হয়, তাকে কি বলা হয়? ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে প্রথম বছর সম্পদের মোট মূল্যের উপর অবচয় ধার্য করা হয়, পরবর্তী বছরগুলোতে সম্পদের প্রারম্ভিক জের বা পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য হয়। প্রতি বছর সম্পদের প্রারম্ভিক জেরের পরিমাণ হ্রাস পেতে থাকে বলে বার্ষিক অবচয়ের পরিমাণও কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। যেমন উদাহরণস্বরূপ, একটি মেশিনের ক্রয় মূল্য 20,000 টাকা, একটা 20,000 টাকা দিয়ে মেশিন কিনলাম, অবচয় বার্ষিক হার বলতেছে 10%। কত পার্সেন্ট? 10%। তো এই ক্ষেত্রে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে? খেয়াল করো, প্রথম বছর 20,000 টাকা 10% 2,000, খুব ইজিলি বের হয়ে গেল, এখানে কোনো মাইনাস টাইনাস করা হয় নাই। কিন্তু দ্বিতীয় বছর গিয়ে কি করা হয়েছে দেখো, 20,000 থেকে প্রথম বছরের যে 2,000 টাকা অবচয়টা মাইনাস করা হয়েছে। তো 20,000 থেকে 2,000 মাইনাস করলে থাকতেছে 18,000। খেয়াল করো এই যে এখানে 18,000, 18,000 10% হচ্ছে কত? 1,800 টাকা। তৃতীয় বছর খেয়াল করো, আবার 18,000 থেকে মাইনাস করা হচ্ছে দ্বিতীয় বছরের যে অবচয় ছিল 1,800, সেটা মাইনাস করার পর তারপর 10% করা হচ্ছে 16,200, 10% হচ্ছে 1,620। তাহলে দেখো অবচয় ছিল প্রথম বছর 2,000, তারপর ছিল 1,800, তারপরে ছিল 1,620। তাহলে এইভাবে যে কমতেছে, এই জন্য এটাকে বলা হয় কি? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। বলতেছে এভাবে ক্রমাগত ক্রমহ্রাসমান জেরের উপর 10% অবচয় ধার্য করতে হবে। উপযুক্ত উদাহরণতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ প্রতি বছর ক্রমশ হ্রাস পায়। মনে রাখতে হবে, প্রশ্নপত্রে সম্পদের ভগ্নাবশেষ মূল্য উল্লেখ থাকলেও তা বিবেচনা না করে সম্পদের মোট মূল্যের উপর অবচয় শতকরা হার প্রয়োগ করেই প্রথম বছর বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ভগ্নাবশেষ মূল্য থাকলেও তা কিন্তু এখানে বিবেচনা করা হয় না। সরলরৈখিক বা স্থির কিস্তিতে ছিল যে ভগ্নাবশেষ মূল্য থাকলে মাইনাস করতে হয়, কিন্তু ক্রমহ্রাসমান রুলস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য থাকলেও সেটাকে তোমার বিবেচনায় আনতে হবে না, তোমার যে সম্পত্তির মোট মূল্য তার উপরে তুমি অবচয় বের করবে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার এই অবচয়ের জন্য কিছু জাবেদা দাখিলের প্রয়োজন হয়, আমরা সেই জাবেদাগুলো একটু দেখি।
প্রথমে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বা অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলার প্রক্রিয়া। যেমন 1 নম্বরে বলতেছে যখন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয়, যেমন যে স্থায়ী সম্পত্তি কিনবা সেটি ডেবিট হবে। যেমন তুমি মেশিন কিনলে এখানে লিখতে হবে মেশিন হিসাব ডেবিট, তুমি যদি আসবাবপত্র কিনো লিখতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, তুমি যদি দালান কোঠা বানাও লিখতে হবে দালান কোঠা হিসাব ডেবিট। তারপরে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ ডেবিট। আর ক্রেডিট হয়ে যাচ্ছে কি নগদান, ব্যাংক অথবা প্রদেয়, যে কোনো একটা হবে। যদি নগদে ক্রয় করো নগদান, যদি আমদানি করো তাহলে ব্যাংক, আর যদি ধারে ক্রয় করো তাহলে প্রদেয় হিসাব। সো প্রথম জাবেদাটা আমরা বুঝলাম যে সম্পদ ক্রয় করলে যে জাবেদাটা হচ্ছে সম্পদটা ডেবিট হয়ে যাচ্ছে, নগদান অথবা ব্যাংক ক্রেডিট হচ্ছে, আর ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে। দ্বিতীয় জাবেদাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ঘুরে ফিরে প্রত্যেক বছরই থাকবে, যেটা হচ্ছে যখন অবচয় ধার্য হয়। খেয়াল করো, যখন অবচয় ধার্য হয় তখন যে এই জাবেদাটা খেয়াল করো, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় কি হচ্ছে ক্রেডিট। এটা কিসের জাবেদা? যখন অবচয় ধার্য হয়। আর যখন অবচয় হিসাব বন্ধ করা হয় তখন জাস্ট দেখো আয় সারাংশ বা ইনকাম সামারি ডেবিট হয়ে যাচ্ছে, একটু আগে যে অবচয় ডেবিট করেছিল সেই টাকাটাই কি হয়ে যাবে অবচয় খরচ নামে ক্রেডিট হয়ে যাবে। দ্যাট মিনস দ্বিতীয় জাবেদায় যত টাকা অবচয় ডেবিট হবে, তৃতীয় জাবেদায় ঠিক তত টাকাই আয় সারাংশ বা ইনকাম সামারিতে ট্রান্সফার হয়ে অবচয়টা ক্রেডিট হয়ে যাবে। এই দুইটা জাবেদা অর্থাৎ 2 এবং 3 প্রত্যেক বছর শেষেই দিতে হবে। সো এই দুইটা জাবেদা খুব ভালো করে খেয়াল করো। প্রথমটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেকেন্ড হচ্ছে মানে থার্ড যেটা জাবেদাটা সেটা হচ্ছে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর জাবেদাটা আমরা দেখব। 4 নম্বর জাবেদাটা বলতেছে যখন সম্পদ ক্ষতিতে বিক্রয় হয়, অর্থাৎ আমরা যদি এখানে একটা মেশিন কিনে তারপর আবার বিক্রি করি, ওখানে যদি আমার লস হয় বা ক্ষতি হয়, তখন এই 4 নম্বর জাবেদাটা আসবে যে যত টাকা বিক্রয় করব তত টাকা ডেবিট হয়ে যাবে। যেমন একটা 20,000 টাকার সম্পদ তুমি 3 বছর ব্যবহার করার পর সেটা 8,000 টাকা অবচয় হয়ে গেছে, তাহলে থাকতেছে কত? 12,000। 20,000 থেকে 8,000 মাইনাস করলে ওই সম্পত্তিটার দাম থাকতেছে কত? 12,000। কিন্তু তুমি সেটা 10,000 টাকায় বিক্রয় করলে, তো খেয়াল করো 12,000 একটা সম্পদ যদি তুমি 10,000 টাকায় বিক্রয় করো তাহলে নিশ্চয়ই তোমার 2,000 টাকা লস হবে। তো তখন এই জাবেদাটা দিতে হবে যে নগদান ডেবিট, তুমি 10,000 টাকা বিক্রয় করছো, 10,000 ডেবিট। পুঞ্জীভূত অবচয় ডেবিট বলছিলাম ওই মেশিনটা যে 3 বছর ব্যবহার করছে 8,000 টাকা অবচয় হয়ে গেছে, তো পুঞ্জীভূত অবচয় হবে ডেবিট 8,000। 10,000 আর 8,000 মিলে হয়ে গেল 18,000। সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, একটু আগে আমি বলছিলাম 12,000 টাকার সম্পদটা তুমি বিক্রি করছো 10,000 টাকায়, সো 2,000 টাকা ক্ষতি। তো সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাবে ডেবিট হবে 2,000। আর সংশ্লিষ্ট যে সম্পদটা বিক্রি করে ফেলছো সেটা হতে পারে মেশিন, হতে পারে আসবাবপত্র, হতে পারে দালান কোঠা, হতে পারে অফিস সরঞ্জাম, সেটি হয়ে যাবে ক্রেডিট। সো খেয়াল করো, কোনো সম্পদ যদি ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে 3টা লেনদেন বা 3টা হিসাব ডেবিট হচ্ছে, নগদান বা ব্যাংক ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, আর সংশ্লিষ্ট সম্পদ একাকি হয়ে যাচ্ছে ক্রেডিট। কিন্তু মজার বিষয় হচ্ছে যদি সম্পদটা লাভে বিক্রি করো, যেমন 12,000 টাকার সম্পদটা যদি তুমি 13,000 টাকা বিক্রি করতে পারো তাহলে অবশ্যই তোমার লাভ হবে। সেক্ষেত্রে দেখো এই জাবেদাটা হবে 5 নাম্বার, যে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট যদি ধারে বিক্রয় করো, পুঞ্জীভূত অবচয় ডেবিট। দ্যাট মিন্স আগের মতোই 4 নম্বর যে জাবেদায় 2টা ডেবিট ছিল সেই 2টাই কিন্তু ডেবিট আছে, শুধু সংশ্লিষ্ট সম্পদটা ক্রেডিট হওয়ার পরে লাভটা ক্রেডিটে চলে আসছে। আগের বার ক্ষতি ডেবিট ছিল, এখন যেহেতু মুনাফা হয়েছে সেহেতু কি হয়ে গেছে, মুনাফাটা ক্রেডিট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের 4টা জাবেদা বা 5টা জাবেদা। তার মধ্যে প্রথমটা ছিল সম্পদ ক্রয় করার জাবেদা, দ্বিতীয়টা অবচয়, তৃতীয়টা অবচয় হিসাব বন্ধ। এই 3টা জাবেদা ঘুরে ফিরে প্রত্যেক অঙ্কেই থাকে। আর শেষ যে 2টা জাবেদাটা আমরা শিখলাম সেটা হচ্ছে শুধুমাত্র সম্পদ যদি বিক্রয় করা হয় এবং বিক্রয় করতে গিয়ে লাভ হয়েছে না লস হয়েছে এটা বের করে আমাদেরকে এই 4-5 নাম জাবেদাটা ওই বছর মানে বিক্রয়ের বছর দিতে হবে। তারপর আমরা এই অঙ্কটা নেক্সট ক্লাসে করব, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতির 1 নম্বর যে অঙ্কটা আছে। আহম্মদ ট্রেডার্স 2011 সালে 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা মূল্যে একটি যন্ত্র ক্রয় করছে। পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 3,000, 2,000 টাকা। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর ধরা হয়েছে এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। তো প্রতিষ্ঠানটি 31 ডিসেম্বর হিসাব শেষ করে। সরলরৈখিক পদ্ধতিতে বলতেছে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত জাবেদা, যন্ত্রপাতি হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো এবং আর্থিক অবস্থা বিবরণী উপস্থাপন দেখাও। এই অঙ্কটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সলভ করব। তোমরা সে পর্যন্ত এই অবচয়ের আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখো, বোঝার চেষ্টা করো। যে আমি প্রথম থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা
পরবর্তীতে ক্লাসটি যখন আবার রিভিউ করবে দেখে নিতে পারবে। আমরা প্রথমে দেখেছিলাম অবচয়ের পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি ছিল, তার মধ্যে আমরা সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, আমরা বার্ষিক অবচয় সূত্র দেখলাম, আমরা বিকল্প সূত্রটা দেখলাম, আমরা একটা উদাহরণের মাধ্যমে সেই সূত্রটাকে সলভ করলাম, তার পরবর্তীতে দ্বিতীয় সূত্রে চলে গেলাম, বিকল্প সূত্রেও চলে গেলাম। এভাবে আমরা স্থির কিস্তি সম্পর্কে জানলাম। আর 2 নম্বর যে রুলসটা আমরা জানলাম সেটার নাম কি ছিল খেয়াল করো, ক্রমহ্রাসমান। আমরা এই ক্রমহ্রাসমান সম্পর্কে একটু আলোচনা করেছি, একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা সলভ করেছি, সেই সলভ থেকে আমরা কিছু ডিসিশনে আসছি। তারপর আমরা জাবেদা দাখিলা সম্পর্কে জানলাম যে এই অধ্যায় করতে গেলে কি কি জাবেদা প্রয়োজন হয়, যেমন মেশিন ক্রয় করার জাবেদা, অবচয়ের জাবেদা, অবচয় হিসাব বন্ধ করার জাবেদা, যদি কোনো সম্পদ বিক্রি করে ফেলো সেক্ষেত্রে লাভ হলে কি জাবেদা, ক্ষতি হলে কি জাবেদা। এই জাবেদাগুলো কমপ্লিট হতে পারলে আমরা এই অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে উপভোগ করেছো। নেক্সট ক্লাসের জন্য ইনশাআল্লাহ প্রস্তুত থেকো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, বি সেফ, আল্লাহ হাফেজ।